আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 3 জনকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সমন্বয়কদের শুক্রবার রাতে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। শনিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন, তাই তাদের সেফটি সিকিউরিটি দিচ্ছেন। হারুন আরও বলেন, পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং আরও কিছু নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হচ্ছে। নূরকে একজন নেতা 4 লাখ টাকা দিয়েছেন। সেই টাকা কাকে দেওয়া হয়েছে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে, সেসব বিষয় জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। নিজের ব্যর্থতার দায় খাজা টাওয়ারের ডাটা সেন্টারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি ইন্টারনেট সেবা খাতে ক্ষয়ক্ষতি ও নাশকতা তদন্তে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। শনিবার দুপুরে গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এর আগে ঢাকার মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত ডাটা সেন্টার পরিদর্শন করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী, বিটিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা, গুজব প্রতিরোধে এ ব্যর্থতার দায় ডাটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে। তারা দুদিন আগে দেশের স্বনামধন্য গণমাধ্যমে জানতে পারেন ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার বিচার চান দেশবাসীর কাছে। আন্দোলনের নামে এতগুলো পরিবারের যে ক্ষতি হলো, এর দায়িত্ব কার, এমন প্রশ্নও রাখেন সরকার প্রধান। শনিবার সকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন পরিদর্শনের সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানে গিয়ে এমন কথা বলেন শেখ হাসিনা। আরও বলেন, আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন নাশকতা চালানো হয়েছে। প্রধানমন্ত্রী জানান, আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি। নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। এজন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই দেশে উদ্ভূত সমস্যা সমাধানে নতুন নির্বাচন দাবি করেন তিনি। শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেছেন। রোববার মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ডেটা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সকাল 9টায় বৈঠক অনুষ্ঠিত হবে। মোবাইলের 4G নেটওয়ার্ক রোববার বা সোমবারের মধ্যে স্বাভাবিক শুরু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেছেন, গ্রাহকরা যে ডাটা ব্যবহার করতে পারেননি সেটি যেন ব্যবহারযোগ্য করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা আছে। এমন একটি নির্দেশনা অপারেটরদের দেওয়া হবে। সরকার পতনে বিএনপির দেওয়া এক দফা দাবির আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গত এক সপ্তাহে যত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং ইরশাদ আমলে ছাত্র জনতার উপরে নির্বিচারে হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে। তারা ছাত্র জনতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চলমান গণ আন্দোলনে সংহতি প্রকাশ করেন। ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় দেশব্যাপী চলছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান। মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাব জানায়, এই অভিযানে সারা দেশে মোট 290 জনকে গ্রেপ্তার করেছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান জানান, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে গত 7 দিনে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 5,522 জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না। ঢাকার আপত্তির পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মমতাকে সতর্ক করেছিল। তবে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাবে মমতা বলেছেন, পররাষ্ট্র নীতি তিনি অনেকের চেয়ে ভালো জানেন। ধর্মতলায় গত 21 জুলাইয়ের সভা থেকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দিয়েছিল দিল্লি। সেই বিতর্কের জবাব দিয়েছেন শুক্রবার দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনি খুব ভালো জানেন। 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পররাষ্ট্রনীতি অন্য কারোর চেয়েও ভালো জানেন। 24 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে শুক্রবার জুমার নামাজের পর তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি গণমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তবে মরদেহ আনার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। শিল্পীর ছেলে রাকিন জানান, দেশে নেওয়ার বিষয়ে অনেক কাজ রয়েছে। প্রসেসগুলো সম্পন্ন হলেই তাকে দেশে আনার বিষয়ে নিশ্চিত করে বলতে পারবেন। এখন আপাতত যুক্তরাষ্ট্রে মরদেহ রাখা হচ্ছে। শাফিন আহমেদ 9 জুলাই যুক্তরাষ্ট্রে যান, সেখানে কনসার্ট করেন। ভার্জিনিয়ায় গত 20 জুলাই আরেকটি কনসার্টে অংশ নেওয়ার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি। কানাডার গ্লোবাল টি-20 লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আলো কেড়েছেন শরীফুল ইসলাম। 4 ওভারের স্পেলে মাত্র 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাট হাতেও 4 বলে 8 রান করলেও দলকে জেতাতে পারেননি তরুণ তারকা। শরীফুল ভালো পারফর্ম করলেও ব্যাট বল হাতে দিনটি ভালো কাটেনি সাকিব আল হাসানের। 4 ওভারে 31 রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলা টাইগার্স অধিনায়ক। ব্যাটিংয়ে 6 বল খেলে করেছেন মাত্র 3 রান। শুক্রবার রাতে লিগের দ্বিতীয় ম্যাচে মন্ট্রিয়াল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব এবং শরীফুল বাংলা টাইগার্স মিসিসাগা। ম্যাচে সাকিবদের 33 রানে হারিয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমির। ভালো থাকুন, সুস্থ থাকুন।